মহাকাশের দানব বলা হয় যাকে, সেটি এই ব্ল্যাক হোল। বাংলায় আমরা যাকে বলি কৃষ্ণ বিবর, কৃষ্ণ গহ্বর ইত্যাদি। আর শুধু বিজ্ঞানী নন, বিজ্ঞান পিয়াসু মানুষের কাছেও এটি আগ্রহের কেন্দ্রবিন্দু। তবে ব্ল্যাক হোল নিয়ে আমাদের অনেকেরই ভ্রান্ত ধারণাও রয়েছে। আবার অনেকেই হয়তো খুব অল্পই জানি বিস্ময়কর মহাজাগতিক বস্তুটি নিয়ে। তাই আমি আজ চেষ্টা করব সর্বোচ্চ সঠিক তথ্যের আলোকে ব্ল্যাক হোলের খুঁটিনাটি সম্পর্কে জানাতে। আর আপনারা চেষ্টা করুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে। একটি কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল হলো মহাকাশের এমন একটি স্থান যেখানে মধ্যাকর্ষণ বল এতটাই শক্তিশালী যে সেখান থেকে কোনো কিছুই বের হয়ে আসতে পারে না। এমনকি আলোর মতো তড়িৎচুম্বকীয় বিকিরণও এই প্রচণ্ড আকর্ষণ বল ভেদ করে বের হয়ে আসতে পারে না। ব্ল্যাক হোলে পদার্থের অত্যাধিক ঘনত্বের কারণে এটি এর চারদিকে এই অস্বাভাবিক মধ্যাকর্ষণ বল তৈরি করতে পারে। যেহেতু এখান থেকে কোনো আলো বেরোতে পারে না, তাই এটি কোনো আলোকে প্রতিফলিতও করে না, তাই আমরা একে খালি চোখে দেখতেও পাই না। তারা সম্পূর্ণ অদৃশ্য হয়। তবে বিশেষ সরঞ্জাম ও স্পেস টেলিস্কোপগুলি ব্ল্যাক হোল সন্ধান করতে সহায়তা করে। এদের দেখা না গেলেও আইনস্টাইনের বিখ্যাত সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব ভবিষ্যৎবাণী করে যে মহাশূন্যে ব্ল্যাক হোলের অস্তিত্ব থাকতে পারে এবং এত ভারী ভরের কোনো স্থান অবশ্যই তার চারদিকে স্পেস টাইমকে বিকৃত করবে। সম্প্রতি এই তথ্যের উপর ভিত্তি করেই সম্ভব হয়েছে ব্ল্যাক হোলের প্রথম চিত্র ধারণ করা। ব্ল্যাক হোলের যে অঞ্চল থেকে কোনো কিছু বের হয়ে আসতে পারে না তাকে বলে ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত। একটি ব্ল্যাক হোল একটি আদর্শ কালো বস্তুর মতো কাজ করে, কারণ এটি কোনো আলোকে প্রতিফলিত করে না। সাধারণত ব্ল্যাক হোল তৈরি হয় বৃহৎ কোনো নক্ষত্রের নিজ কেন্দ্রে সংকুচিত হওয়ার ফলে। প্রতিটি নক্ষত্রের নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। দুটি হাইড্রোজেন অণু নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি হিলিয়াম অণু গঠন করে, যার ফলে প্রচুর তাপশক্তি, আলোক শক্তি ও বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় বিকিরণ সৃষ্টি করে। কিন্তু নক্ষত্রের এই নিউক্লিয়ার জ্বালানি শেষ হয়ে গেলে তাদের নিউক্লিয়ার বিক্রিয়া বন্ধ হয়ে যায়, যা নক্ষত্রটিকে একটি মৃত নক্ষত্রে পরিণত করে। প্রতিটি বস্তুর ন্যায় এই সকল নক্ষত্রেরও অভিকর্ষ বল থাকে। এ সময় চন্দ্রশেখর সীমার নিচের নক্ষত্রগুলো হোয়াইট ডোয়ার্ফ বা শ্বেত বামনে পরিণত হয়। চন্দ্রশেখর সীমার উপরের নক্ষত্রগুলোর ক্ষেত্রে এই রকমটা ঘটে না। এই বৃহৎ নক্ষত্রগুলোর অভ্যন্তরে প্রচুর পদার্থ অবশিষ্ট থাকে এবং অত্যাধিক অভিকর্ষ বলের সৃষ্টি করে, ফলে এক ধরনের কেন্দ্রমুখী সংকোচনধর্মী চাপ সৃষ্টি হয়। এভাবে ধীরে ধীরে সমস্ত ভর কেন্দ্রের দিকে সংকুচিত হতে শুরু করে। এরা বাইরের ও ভিতরের চাপ সমান করতে গিয়ে এক অতি বৃহৎ বিস্ফোরণের তৈরি করে, যার ফলে নিজের ভিতরের কিছু অংশ বাইরের দিকে প্রচণ্ড বেগে বের করে দেয়। এই অতি বৃহৎ বিস্ফোরণকে সুপারনোভা বলে। এই বিস্ফোরণের কারণে নক্ষত্রের বাইরের পৃষ্ঠটি মহাশূন্যে বিক্ষিপ্ত হবে এবং অভ্যন্তরীণটি পরিণত হবে একটি ব্ল্যাক হোলে। একটি নক্ষত্রের ব্ল্যাক হোলে পরিণত হতে গেলে তার যথেষ্ট ভর থাকতে হবে। সাধারণত 3 সৌর ভরের চেয়ে বেশি ভরের নক্ষত্রগুলো সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে ব্ল্যাক হোলে পরিণত হয়। কোনো নক্ষত্রের মৃত্যুপূর্ব ভর কমপক্ষে 3 সৌর ভর হলে এর কেন্দ্রে ভর সংকোচন হয়ে সুপারনোভা বিস্ফোরণ ঘটাতে পারে এবং ব্ল্যাক হোল সৃষ্টি করতে পারে। একটি নক্ষত্রের জীবনকালের শেষে নক্ষত্রটি যদি যথেষ্ট বড় হয় তাহলে সেটা সুপারনোভার মাধ্যমে বিস্ফোরিত হয় স্টেলার ব্ল্যাক হোলে পরিণত হয়। একটি নক্ষত্রের মৃত্যুর পর সেটা ব্ল্যাক হোলে পরিণত হবে নাকি শ্বেতবামন হবে সেটা নির্ভর করে তার ভরের উপর। এই সীমাকে বলা হয় চন্দ্রশেখর সীমা। একটি স্টেলার ব্ল্যাক হোলের ভর সূর্যের ভরের থেকে 3 গুণের বেশি থেকে শুরু করে কয়েকশো গুণ পর্যন্ত হতে পারে। এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবথেকে ছোট স্টেলার ব্ল্যাক হোলের ভর সূর্যের ভরের 3.8 গুণ, যার ব্যাস মাত্র 24 কিলোমিটার। আবার কখনো কখনো দুটি ব্ল্যাক হোলের সংঘর্ষের ফলেও উৎপন্ন হয় নতুন একটি ব্ল্যাক হোলের। এমন সংঘর্ষের ফলে এক ধরনের বিশেষ তরঙ্গের সৃষ্টি হয়, যা মহাকর্ষীয় তরঙ্গ বা গ্র্যাভিটেশনাল ওয়েভ নামে পরিচিত। প্রায় 100 বছর আগে এই তরঙ্গের অস্তিত্বের কথা উল্লেখ করে গিয়েছিলেন আইনস্টাইন, যা সম্প্রতি সঠিক বলে প্রমাণিত হয়েছে। একইভাবে পৃথিবীর সহনশীল ব্যাসার্ধ হিসেব করলে তা মাত্র কয়েক মিলিমিটার হবে, যা কিনা একটি মার্বেলের সমান। মানে একটি পৃথিবী যদি ব্ল্যাক হোলে পরিণত হয় তাহলে সেটা হবে একটা মার্বেলের সমান। আইনস্টাইনের তত্ত্ব এবং শোয়ারচাইল্ডের গবেষণা ব্ল্যাক হোল নিয়ে গবেষণায় নতুন জোয়ার নিয়ে আসে। পরবর্তীতে গত শতাব্দীর 60-এর দশকে ব্রিটিশ বিজ্ঞানী জন হুইলার, স্টিফেন হকিং আর রজার পেনরোজের গবেষণা এই ব্ল্যাক হোলকে পরিণত করেছে বিজ্ঞানের সবচেয়ে জনপ্রিয় বিষয়। এরই ধারাবাহিকতায় 1967 সালে জন হুইলার এই বিস্ময়কর কালো বস্তুটির নামকরণ করেন ব্ল্যাক হোল। এরপর থেকে এটি আমাদের কাছে ব্ল্যাক হোল নামে পরিচিত। পরবর্তীতে 1994 সালে এসে নভোচারীরা প্রমাণ করলেন আসলেই ব্ল্যাক হোল আছে।
সম্প্রতি মহাকাশ বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোনো ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের ছবি তুলতে সক্ষম হয়েছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা 8টি রেডিও টেলিস্কোপের সাহায্যে সৌরজগৎ থেকে প্রায় 50 কোটি ট্রিলিয়ন দূরে অবস্থিত এই দানব আকৃতির ব্ল্যাক হোলের ছবি তোলা সম্ভব হয়েছে। এই ছবি প্রকাশের পর থেকেই মানুষের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বা ব্ল্যাক হোলের ছবির কোয়ালিটি নিয়ে কমপ্লেন করছে, আবার কেউ ব্ল্যাক হোল সম্পর্কে ঘাটাঘাটি করে ব্ল্যাক হোল নিয়ে চিন্তিত হচ্ছে। তবে কখনো কি চিন্তা করে দেখেছেন যে কি হবে যদি ব্ল্যাক হোল আমাদের সৌরজগতের কাছাকাছি এসে পড়ে? সঙ্গে সঙ্গেই কি ধ্বংস হয়ে যাবে সৌরজগৎ, নাকি সৌরজগৎ বেঁচে যাবে ব্ল্যাক হোলের কালো থাবা থেকে? তবে চলুন জেনে নেই কি হতে পারে আমাদের সৌরজগতে যদি একটি ব্ল্যাক হোল প্রবেশ করে। ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের শাব্দিক অর্থে মহাকাশের কোনো কালো গহ্বরও নয়। ব্ল্যাক হোল আসলে অনেক মহাজাগতিক ম্যাটারের সমষ্টি, একটি ক্ষুদ্র জায়গার মধ্যে আবদ্ধ। অন্য কথায় ব্ল্যাক হোলের মধ্যে অনেক মহাজাগতিক ম্যাটার কম্প্রেসড অবস্থায় রয়েছে, যে কারণে ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে। একটি ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ ক্ষমতা এতই বেশি হয় যে এর ভেতর থেকে একটি আলোক রশ্মিও অতিক্রম করতে পারে না, যেটা আমি আগেও বললাম। কোনো পূর্ণবয়স্ক মানুষ যদি ব্ল্যাক হোলের কাছাকাছি যেতে পারে তবে মুহূর্তের মধ্যে ব্ল্যাক হোল তাকে টেনে নিবে এবং ব্ল্যাক হোলের মধ্যে প্রবেশের সঙ্গে সঙ্গেই মানুষটি কম্প্রেসড হয়ে একটি ক্ষুদ্র ডটে পরিণত হবে, মানে একটি ক্ষুদ্র বিন্দুতে পরিণত হবে। ব্ল্যাক হোল বিভিন্ন সাইজের হয়ে থাকে। সম্প্রতি বিজ্ঞানীরা যে ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হয় তার আকৃতি ছিল সূর্যের থেকে প্রায় 650 গুণ বড়। এজন্য একে বিজ্ঞানীরা দানবের সঙ্গেও তুলনা করেছেন। তবে মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যভাগে এর থেকে বড় আরেকটি ব্ল্যাক হোলের অস্তিত্ব রয়েছে। কি হবে যদি এই দানবাকৃতির সুপারম্যাসিভ ব্ল্যাক হোল কোনো সৌরজগতে প্রবেশ করে, আমাদের সৌরজগতে প্রবেশ করে? ব্ল্যাক হোলের মধ্যে সবথেকে বড় হলো সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। এই দানবাকৃতির ব্ল্যাক হোলগুলোর মাধ্যাকর্ষণ ক্ষমতা এতটাই বেশি যে 1 আলোকবর্ষ বা 6 ট্রিলিয়ন কিলোমিটার দূর থেকেও সৌরজগতের বিনাশ ঘটাতে সক্ষম। সুপারম্যাসিভ ব্ল্যাক হোলগুলোর চারপাশে অসংখ্য তারকা এবং তারকাগুলোর চারপাশে ঘুরতে থাকা অসংখ্য ছোটখাটো গ্রহ ও উল্কাপিণ্ড। যদি কখনো কোনো সুপারম্যাসিভ ব্ল্যাক হোল আমাদের সৌরজগতের কাছাকাছি এসে পড়ে তবে এই ব্ল্যাক হোলের চারদিকে ঘুরতে থাকা তারকা এবং গ্রহগুলোর সঙ্গে সংঘর্ষে সৌরজগতের বেশিরভাগ গ্রহই ধ্বংস হয়ে যাবে এবং এ সকল ধ্বংসাবশেষ গ্রাস করে নেবে ব্ল্যাক হোল। তবে বিজ্ঞানীদের জানা এমন ব্ল্যাক হোলের সংখ্যা অত্যন্ত নগণ্য এবং এ সকল ব্ল্যাক হোলের আমাদের সৌরজগতে প্রবেশ করার সুযোগ নেই বললেই চলে। পরবর্তীতে আসা যাক স্টেলার ব্ল্যাক হোলে। এ সকল ব্ল্যাক হোলের সাইজ সূর্যের প্রায় 40 গুণের সমান বা এর থেকেও বেশি হয়ে থাকে। তবে এদের মাধ্যাকর্ষণ ক্ষমতাও যে কোনো তারকার থেকে বেশি হয়ে থাকে। এদের সংখ্যা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল থেকে সামান্য বেশি। যদি কোনো স্টেলার ব্ল্যাক হোল সৌরজগতে প্রবেশ করে তবে প্রথমেই এই সকল ব্ল্যাক হোলের চারদিকে পরিভ্রমণ করা উল্কাপিণ্ড এবং গ্রহগুলোর সঙ্গে আমাদের সৌরজগতের গ্রহগুলোর সংঘর্ষ হবে। এই সংঘর্ষে এবং উল্কাপাতে প্রথমেই পৃথিবীর প্রাণের অস্তিত্ব বিনাশ হবে। পরবর্তীতে যখন ব্ল্যাক হোল আরও কাছে আসতে শুরু করবে তখন পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলোর বায়ুমণ্ডল ব্ল্যাক হোল শুষে নিবে, ফলে সৌরজগতের গ্রহগুলো এক একটি অগ্নিকুণ্ডে পরিণত হবে। তবে ব্ল্যাক হোল সূর্যের সব গ্যাস শোষণ করার পরে আরও শক্তিশালী হবে এবং মুহূর্তের মধ্যে আমাদের গ্রহগুলোকে ধ্বংস করে উল্কাপিণ্ডে পরিণত করবে। তবে এজন্য ব্ল্যাক হোল নিয়ে চিন্তিত হবার কোনো প্রয়োজন নেই, কারণ এই মহাবিশ্বে ব্ল্যাক হোলের সংখ্যা অনেক কম এবং এই সকল ব্ল্যাক হোলগুলো কয়েকশো আলোকবর্ষ দূরে অবস্থিত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে এখনই একটা লাইক দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। আর চাইলে ভিডিওটা বন্ধুদের কাছেও শেয়ার করতে পারেন। ফিরে আসবো নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।